এটা আমাদের অল ইন ওয়ান একটা ম্যানেজমেন্ট সফটওয়্যার যেখানের মধ্যে মানি ম্যানেজমেন্ট, কনটেন্ট, প্রজেক্ট, তারপর টাইম ম্যানেজমেন্ট, এরপর পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবগুলা ম্যানেজ করা যায়। তো আমি মানি ম্যানেজমেন্টটাই দেখাচ্ছি। এখানে মানি ম্যানেজমেন্টের ফার্স্টে আছে হচ্ছে মানি ড্যাশবোর্ড। এখানের মধ্যে আমার টোটাল আর্নিং, টোটাল হচ্ছে আমার যে বকেয়াটা আছে এটা, তারপর হচ্ছে টোটাল লোনটা এখানে আছে। এরপর হচ্ছে ফান্ড ব্যালেন্স। আমি এখানে কয়েকটা ফান্ড করছি যেটা একটু পরে গেলেই বুঝতে পারবেন। যেমন ফান্ড বন্টন তথ্য, এখানে হচ্ছে কোন ফান্ডে কত টাকা আমার যাবে। যেমন আমার টোটাল আর্নিং থেকে এক্সপেন্স যে ফান্ড আছে, খরচের ফান্ডে আমার যাবে হচ্ছে 40%, আর আমার লোনের ফান্ডে যাবে হচ্ছে 30%, সেভিংস এর ফান্ডে যাবে হচ্ছে 30%। এটা যেকোনোভাবে কাস্টমাইজ করা যাবে। এটা যদি আপনি চান যে এক্সপেন্স এ আপনার 80% যাবে, বাকি কোনো লোন নাই আপনার, আপনার সেভিংস যাবে 20%, এটাও করা যাবে। আপনি যদি চান যে আপনার এখানে আরো ২-৪ টা ফান্ড নতুন এড হবে, আপনি আপকামিং কোনো কস্টের জন্য বা আপনি কোনো একটা স্পেসিফিক কোনো জিনিস, যেমন ধরেন হচ্ছে আপনি হজ করতে যাবেন বা উমরা করতে যাবেন, ওটার জন্য আপনি একটা আলাদা ফান্ড করছেন। এটার জন্য আলাদা ফান্ড এখানে করা যাবে। তারপর হচ্ছে আমরা আসি ইনকামের মধ্যে। এখানে আমার টোটাল আর্নিংটা এখানে হিসাব করা যাবে। যেমন এটা একটা ওয়েব ডিজাইন এজেন্সির ওনার, আমার নিজের জন্যই করা। এটা এখানে আয়ের উৎসটা দেওয়া আছে। আমি কোথা থেকে আর্নিংটা করতেছি। তারপর এখানের মধ্যে পরিমাণটা দেওয়া আছে। কত টাকা আমি এখান থেকে আর্নিং করতেছি। সাপোজ আমি এখানে ধরেন একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করলাম। ল্যান্ডিং পেজ ডিজাইন থেকে আমার আর্নিং হচ্ছে টোটাল আর্নিং ৳৩৫০০। সরি, আমার ল্যান্ডিং পেজের ধরেন বাজেটটা হচ্ছে ৳৩৫০০। ক্লায়েন্ট আমাকে ৳২৫০০ দিছে। এরপর দেন ক্লায়েন্টের নাম এখানে হচ্ছে আমি টেস্ট দিয়ে রাখি। তারপর তারিখ হচ্ছে আমি কত তারিখ আর্নিং করলাম। আজকে ২০ তারিখ আর্নিং করছি। এখন আমার বকেয়া আছে এখানে কত? ৳১,০০০। তাহলে আমি যোগ করুন, এড করে দিলাম। এটা হচ্ছে আমাদের এই যে নিচে এড হয়ে গেছে। এটা চাইলে অন্যভাবে কাস্টমাইজ করা যায়। যেমন হচ্ছে এখানে আমার কোথা থেকে আর্ন হচ্ছে এটা আছে। তারপর একটা হচ্ছে স্পেসিফিক ক্যাটেগরি। সাপোজ আমার হচ্ছে ২ টা ক্যাটেগরি আছে। একটা হচ্ছে প্যাসিভ আর্নিং, একটা হচ্ছে অ্যাক্টিভ আর্নিং। ধরেন আমি এখানে একটা ক্যাটেগরি করলাম যে একটা প্যাসিভ আর্নিং থেকে আমার আর্নিং হইছে, একটা অ্যাক্টিভ আর্নিং থেকে আমার আর্নিং হইছে। এভাবে আমি চাইলে ক্যাটেগরি করতে পারি। এখানে হচ্ছে ক্লায়েন্টের নাম দেওয়া আছে। আপনি চাইলে আপনার কাস্টমারের নাম, আপনার কাস্টমারের নাম্বার, এখানে এই সবগুলা এখানে এড করতে পারেন। অথবা যদি আপনি চান যে শুধুমাত্র আপনি আয়ের কোথা থেকে আয় হচ্ছে সেটা লিখবেন, আর কত তারিখ হচ্ছে সেটা লিখবেন। এরপর হচ্ছে কত টাকা আপনার আর্নিং হইছে সেটা লিখবেন। জাস্ট এই ৩ টা। তাহলে এই ৩ টাও এভাবে দেওয়া যাবে। অথবা আপনি চাচ্ছেন যে এখানে একটা বড় জায়গা নিয়ে নিছে, এই বড় জায়গাটা না নিয়ে এখানে ছোট করে এখানে দেওয়া থাকবে যে, যেমন ধরেন হচ্ছে আমি আমার আরেকটা সফটওয়্যার আছে, এটা দেখাচ্ছি মানি ম্যানেজমেন্টের। এই সফটওয়্যারের মধ্যে আমাদের আয়টা হচ্ছে হিসাব হবে এই যে এখানে। এভাবে একটা বাটন দেওয়া আছে। এখান থেকে আমরা চাইলে এই যে ক্যাটেগরি যেটা বলছে আমার হচ্ছে ফ্রম কোর্স থেকে, ধরেন আমার কোর্সের একটা আজকে সেল আসছে। সেল 1 ধরেন কোর্সের সেল। তারপর হচ্ছে টাকার পরিমাণ কত? ধরেন আমার ৳১১১১। বকেয়া কোনো টাকা নাই। তারিখ হচ্ছে ২০ তারিখ। এটা এড করলাম। তাহলে এটা আমার এড হয়ে গেছে। আমার কোর্সের আর্নিং এর মধ্যে। সেম ভাবে এখানেও এভাবে করা যাবে। এবার এটা হচ্ছে আমার আর্নিং এর লিস্ট গেছে। তারপর হচ্ছে এক্সপেন্স এর মধ্যে। এক্সপেন্স এর মধ্যে আমার যে আর্নিং হচ্ছে এই যে ৳৬,৫০০, আমি এখান থেকে সব ডিলিট করি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন আমি নতুন একটা এড করব। এখন আমার কিন্তু মোট ইনকাম 0, এক্সপেন্স এ হচ্ছে ৳১৭০০ এটা দেখাচ্ছে। কারণ হচ্ছে এখানে আমি এড করে রাখছি। এগুলো আমি ডিলিট করি একটু। ডিলিট করার পর এক্সপেন্স ফান্ডও 0। তারপর এখানে হচ্ছে আমার লোন ফান্ড এখানে আমি এগুলো ডিলিট করে দেই। তারপর আমার সেভিংস এর মধ্যে আমি সাপোজ এই সেভিংস গুলো ডিলিট করে দেই এখান থেকে। আমার কোনো সেভিংস নাই এখন। সেভিংসটা ডিলিট করেন তাহলে সেভিংস ফান্ড আমার 0 হয়ে গেছে। এরপর আমি এখন আর্নিং এর মধ্যে ধরেন আমি টেস্ট দিয়ে একটা আর্নিং এড করি। আমার পরিমাণ হচ্ছে এখানে আমি ৳২৫০০ বা ৳১,০০০ এড করি তাহলে বুঝতে সুবিধা হবে। ৳১,০০০ এড করলাম। ক্লায়েন্টের নাম সাপোজ আমরা এখানে এটাও টেস্ট দিয়ে দিই। টেস্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে এড করুন, যোগ করুন। তাহলে এখন আমার যে ফান্ডের যে হিসাব, যে এক্সপেন্স এ যাবে 40%, তাইলে ৳১,০০০ র 40% হলে আমার কত টাকা হয়? যে ৳৪০০। ৳৪০০ আমার এক্সপেন্স এ যাওয়ার কথা। এখন এই যে দেখেন এক্সপেন্স যে ফান্ড, এই ফান্ডের মধ্যে আমার ৳৪০০ এড হয়ে গেছে। তারপর আমার লোন ফান্ড যেহেতু 30% করা, তাই এখানে ৳৩০০ চলে আসছে। সেভিংস এর মধ্যে আমার ৳৩০০ চলে আসছে। আবার রিপোর্টের মধ্যে গেলে আমি এখানে টোটাল আয়, ব্যয় সবকিছু হিসাব করতে পারবো।
বা ওভারভিউ দেখতে পারবো আরকি। হিসাব তো করতে পারবো না, ওভারভিউ দেখতে পারবো। আর এটা হচ্ছে মাসিক, বাৎসরিক একটা হিসাব করে আমি এখান থেকে চাইলে এটা এক্সপোর্টও করতে পারবো CSV ফাইলে। তারপর ধরেন আমি এক্সপেন্স থেকে আমার কোনো একটা কিছুতে এক্সপেন্স হইছে। উম এটা হচ্ছে সম্পন্ন বা আপকামিং। আমি ধরেন সম্পন্ন দিলাম ক্যাটেগরি, প্রয়োজনীয়, অপ্রয়োজনীয়, এখানে ২ টা ক্যাটেগরি আছে। আপনি চাইলে যেকোনো ক্যাটেগরি এখানে দিতে পারেন। ধরেন আমার এখানে ৳৩০০ এক্সপেন্স হইছে। তারপর আমি যোগ করে দিলাম। তাইলে এখান থেকে দেখেন আমার প্রয়োজনীয় খরচে ৳৩০০ চলে গেছে। আর এক্সপেন্স এর যে ফান্ড আছে, এই ফান্ডে আমার মাত্র ৳১০০ বাকি আছে। ধরেন আমি আরেকটাতে ৳৩০০ দিলাম। এখন দেখেন কি হয়? এখন দেখেন এই যে সতর্কতা, আপনার খরচের ফান্ডে 40% এর চেয়ে বেশি হয়ে গেছে। এখন আমার এখানে মাইনাস হয়ে গেছে। অর্থাৎ আমার ফান্ডে যত টাকা ছিল, ৳৪০০ ছিল, আমি ৳৬০০ খরচ করে ফেলছি। তাহলে এখানে একটা মাইনাস চলে আসছে। তারপর আমার লোনের মধ্যে ঋণদাতার নাম, যেকোনো একটা নাম দিলাম। তারপর ঋণের পরিমাণ ধরেন আমি এখানে ৳৪৫০ দিলাম। তাহলে আমার ৳১৫০ এখানে মাইনাস হয়ে যাবে যে আমি এত বেশি দিতে পারব না। এই যে এখানের মধ্যে ৳৪৫০, এগুলো হচ্ছে আপনার, আচ্ছা না, এটা হচ্ছে মোট ঋণ কত টাকা টেস্ট। এটা ধরেন যার থেকে আপনি লোন নিছেন তার নাম দিছেন এখানে। দেওয়ার পরে এখানে মোট ঋণ হচ্ছে ৳৪৫০। আপনি ধরেন পরিশোধ করছেন, আপনার ফান্ডে যেহেতু ৳৩০০ আছে, আপনি ৳৩০০ পরিশোধ করলেন। তাহলে আপডেট করলাম। এরপর দেখেন সুন্দরভাবে এখানে কত পার্সেন্ট পরিশোধ হইছে এটার একটা লাইনও সুন্দরভাবে চলে আসতেছে কিন্তু। আর এখানে দেখেন ফান্ডে আমার কোনো ব্যালেন্স নাই। আমার মোট কর্জ ছিল, টোটাল কর্জ হচ্ছে ৳৪৫০। তার মধ্যে পরিশোধ করছি ৳৩০০ আর মোট বকেয়া আছে আমার ৳১৫০। আর সেভিংস এর মধ্যে আমি হচ্ছে এখানে কত, এই যে ৳৩০০ আমার সেভিংস ফান্ড আছে। তারপর আমার বাই ডিফল্ট ২ টা ফান্ড তৈরি করা আছে। একটা হচ্ছে ব্যাংক সেভিংস, আরেকটা হচ্ছে সিক্রেট সেভিংস। কারণ আমি সিক্রেট সেভিংস এর মধ্যে এখানে ফান্ড ব্যালেন্স ৳৩০০ আছে। আমি এখান থেকে ৳১৫০ এখানে এড করলাম। তাহলে আমার ফান্ড ব্যালেন্স হয়ে গেছে কত টাকা? এখন আর ৳১৫০ আমার ফান্ডে আছে। আর সিক্রেট সেভিংস এর মধ্যে আমার ৳১৫০ এড হয়ে গেছে। তারপর ব্যাংক সেভিংস যেটা আছে, এটার মধ্যে ধরেন আমি এড করলাম হচ্ছে ৳১৫০। ৳১৫০ এড করলে এখন আমার দেখেন মোট সেভিংস ফান্ড কিন্তু শূন্য হয়ে গেছে। আর টোটাল আমার সেভিংস হইছে ৳৩০০। আমার মোট বরাদ্দ ছিল ৳৩০০। এখন এখানের মধ্যে যদি আমি আরেকটা সেভিংস এড করি, ধরেন আমি টেস্ট আরেকটা সেভিংস এড করব। এই সেভিংস এর মধ্যে আমি ধরেন আরো ৳১৫০ এড করলাম। এখন আমার কি হয় দেখেন, এখানের মধ্যে আমার মাইনাস হয়ে গেছে। আমার টোটাল বরাদ্দ ছিল হচ্ছে ৳৩৫০। আমি এখানে সেভিংস এড করে ফেলছি ৳৪৫০। তাইলে আমার সেভিংসটা এখানে মাইনাস হয়ে গেছে যে আমি এটা করতে পারব না। এখানে চাইলে এরকম করা যেত, যখন আমার সেভিংসে কোনো ফান্ড থাকবে না তখন আমি কোথাও কোনো সেভিংসে টাকা এড করতে পারব না। সেম ভাবে লোনের মধ্যেও যখন আমার ফান্ডে ব্যালেন্স 0 থাকবে তখন আমি কোনো এই যে কোনো লোনের ফান্ডে কোনো টাকা এড করতে পারব না। আবার হচ্ছে এক্সপেন্স এর ক্ষেত্রে সেম করা যায়। যখন হচ্ছে আমার কোনো এক্সপেন্স এখানে ফান্ড থাকবে না তখন আমি কোথাও এক্সপেন্স করতে পারব না। এভাবে করা যায় আরকি। এটা হচ্ছে কাস্টমাইজড একটা সফটওয়্যার। তো এভাবে কাস্টমাইজ করে নেওয়া যাবে।